খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। রাস্তায় ফেলে মারধরের ৭২ ঘণ্টা পরও অধরা টিএমসি নেত্রী, এবার আদালতে খড়গপুরের সিপিএম নেতা। হায়দ্রাবাদে কাজে গিয়ে খুন আসানসোলের যুবক, নিখোঁজ সঙ্গীও তদন্তে পুলিশ। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃত ৬৯। কুণাল অরূপের সঙ্গে আগে থেকে পরিচয়, ২১শে জুলাই পর্যন্ত ডেট দিলেন দিলীপ। দ্বিগুণ হতে পারে সিগারেটের দাম, দামি হচ্ছে মদও, বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র। ১ সীমান্ত, ৩ শত্রু, অপারেশন সিঁদুরে পাকিস্তানকে সাহায্য চীনের, বিস্ফোরক সেনা। সোমে খুলতে পারে কসবা আইন কলেজ, আদালতে জানালেন আইনজীবী। শ্রমিকের হাতে ব্যাটন উঠতেই শুরু পদের দৌড়, চলতি মাসেই বঙ্গ বিজেপিতে ব্যাপক রদবদল। তৃণমূলের শোকজ, প্রতিবাদের ঝড়, এখনও গ্রেপ্তার হলেন না খড়গপুরের সেই তৃণমূল নেত্রী, এবার হাইকোর্টে মামলা আক্রান্ত বাম নেতার। তৃণমূল নেতাকে গুলি, গ্রেপ্তার কোচবিহার উত্তরের বিজেপি বিধায়কের ছেলে ও গাড়ির চালক। আসছি বিস্তারিত খবরে। রাস্তায় ফেলে মারধরের ৭২ ঘণ্টা পরও অধরা অভিযুক্ত, বিচার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ খড়গপুরের প্রহিত সিপিএম নেতা। আগামী মঙ্গলবার বা বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠতে পারে এই চাঞ্চল্যকর মামলা। ৩০শে জুন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় এক বৃদ্ধকে বেধড়ক মারধর করছে কয়েকজন মহিলা। শুধু মারধর নয়, তার জামাকাপড় ছিঁড়ে দিয়ে গোটা গায়ে রং ঢেলে দেওয়া হয়। এরপরই মূল ঘটনা সামনে আসে। জানা যায়, খড়গপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ফটকবাজার এলাকার ওই ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে এক মহিলার নাম বেবি কোলে। তিনি তৃণমূল নেত্রী এবং সঙ্গে তার অনুগামীরা ছিল। যাকে মারধর করা হয় তিনি এলাকার প্রবীণ সিপিএম নেতা অনিল দাস। বিষয়টি জানার পরই কঠোর পদক্ষেপ করে তৃণমূল। অভিযুক্ত নেত্রীকে শোকজ করে জেলা নেতৃত্ব। ঘটনার পর অনিল দাস দাবি করেন তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। ঘটনার নিন্দায় সরব হয় সব মহল। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়। কিন্তু তারপর ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও বেবি কোলের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলেই অভিযোগ। সেই কারণেই এবার অনিল দাস হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, রাস্তায় ফেলে প্রকাশ্যে মারধর করা হয় খড়গপুরের প্রবীণ বাম নেতা অনিল দাসকে। স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করেন অনিল। ঘটনার ৭২ ঘণ্টা হয়ে গিয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ করেনি পুলিশ। কি ভাবছেন এই ঘটনা সম্পর্কে? আপনার মতামত জানতে আগ্রহী। হায়দ্রাবাদে কাজে গিয়ে খুন আসানসোলের ব্যক্তি। কারখানার আবাসন থেকে উদ্ধার হল রক্তাক্ত দেহ, নিখোঁজ রুমমেট। শরীরে ধারালো অস্ত্রের আঘাত। ঘটনায় তীব্র চাঞ্চল্য আসানসোলের রামকৃষ্ণ ডাঙ্গাল এলাকায়। হায়দ্রাবাদ পুলিশ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ আনতে রওনা দিয়েছে বাড়ির লোক। মৃত ব্যক্তির নাম রোশন হেলা ওরফে ডাবা, বয়স ৪৩ বছর। তিনি উত্তর আসানসোলের রামকৃষ্ণ ডাঙ্গালের ভূঁইয়া পাড়ার বাসিন্দা। গত ১৯শে জুন কয়েকজন বন্ধুদের সঙ্গে হায়দ্রাবাদের এক বেসরকারি কারখানায় কাজে যোগ দিতে যান। কাজে যোগ দেওয়ার পর কারখানারই আবাসনে থাকত রোশন হেলা ও তার সঙ্গী রঞ্জিত পণ্ডিত। গত ২রা জুলাই বুধবার কারখানার আবাসন থেকে রোশনের রক্তাক্ত দেহ উদ্ধার হল। অফিসের সহকর্মীরা দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিল। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠালো। ঘটনার পর থেকেই নিখোঁজ রোশনের সঙ্গী রঞ্জিত। তবে হায়দ্রাবাদ পুলিশের অনুমান রঞ্জিতই রোশনকে খুন করে পালিয়ে গিয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে। রোশনের পরিবারকে তার মৃত্যুর কথা জানালো আসানসোল উত্তর থানার পুলিশ। তারপরই বৃহস্পতিবার হায়দ্রাবাদে রওনা দিলেন তার দাদা। মৃতের পরিবারের তরফে তার বৌদি তুলসী হেলা জানালেন, রোশনের কারো সঙ্গে শত্রুতা ছিল না। কি হয়েছে কিছু বুঝতে পারছেন না তারা। আরও জানালেন, ২৪শে জুন আধার কার্ডের ওটিপি চেয়ে শেষবার ফোন করল রোশন। খুনের তদন্তের দাবি জানালো রোশনের পরিবার ও প্রতিবেশীরা। অন্যদিকে রামকৃষ্ণ ডাঙ্গালে রঞ্জিত পণ্ডিতের দাদা বৌদি থাকেন। বৌদি পূজা পণ্ডিত জানিয়েছেন তাদের কিছু জানায়নি পুলিশ। দেওর রঞ্জিতের সঙ্গে একবার কথা হয়েছিল, সেই সময় রঞ্জিত জানিয়েছিল তার চাকরি চলে গেছে, তাই অন্য চাকরি খুঁজতে বেরিয়েছে। তাই মাঝে মাঝে ফোন সুইচ অফ থাকছে।
রাঙা রেড্ডি জেলার নার্সিঙ্গি পুলিশ থানার ইন্সপেক্টর জি শ্রীকৃষ্ণা রেড্ডি বললেন, গলায় ধারালো আঘাত রয়েছে এবং ঘটনার পর থেকে তার রুমমেট রঞ্জিত পণ্ডিত ফেরার রয়েছে। তাদের প্রাথমিক সন্দেহ এই ঘটনার পেছনে ওই রুমমেট জড়িত রয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি সত্যিই দুঃখজনক। আশা করি দ্রুত তদন্ত শেষ হবে এবং দোষী ধরা পড়বে। মেঘভাঙা বৃষ্টিতে প্রাণ গেল কমপক্ষে ৬৯ জনের, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি। গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। তার জেরে গত ১৪ দিনেই এত সংখ্যক মানুষের প্রাণ গেল। সম্পূর্ণ বিপর্যস্ত জনজীবন। মৃতের সংখ্যা থেকে শুরু করে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসনের একটা বড় অংশ। চিন্তা আরও বাড়িয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী ৭ই জুলাই পর্যন্ত রাজ্যের প্রায় সর্বত্র ভারী বৃষ্টি হতে পারে। জারি হয়েছে লাল সতর্কতা। উদ্ধারের পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করে দেখছে প্রশাসন। প্রাথমিকভাবে মনে হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা। বৃষ্টির জেরে বহু বাড়ি ভেঙে গিয়েছে। রাস্তা থেকে শুরু করে অস্থায়ী সেতুর ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উদ্ধারের কাজ শুরু করল হিমাচল প্রদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করল। কোথাও কেউ আটকে পড়লে তাকে উদ্ধার করা হচ্ছে। প্রবল বর্ষণের জেরে রাজ্যে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বহু জায়গায় জলের লাইন নষ্ট হয়েছে। এই বিষয়টি আলাদা করে ভাবাচ্ছে প্রশাসনকে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্রশাসন। প্রতিটি এলাকায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে। বৃষ্টির জেরে আর্থিক ক্ষতির পরিমাণ রোজই বাড়ছে। ২রা জুলাই ৪০৭ কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানালো সরকার। ঠিক ২৪ ঘণ্টা বাদে ৩ তারিখ সন্ধ্যায় দেখা গেল ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে হয়েছে ৪৯৫ কোটি টাকা। মানে এক দিনেই ৮৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। সাধারণত হিমাচলে বর্ষার দাপট সবচেয়ে বেশি থাকে, আর সেদিক থেকে জুলাই শুরুতেই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি এই পাহাড়ি রাজ্য। ১৪ দিনে ৬৯ জনের মৃত্যু। এবছর দেশে সময়ের আগেই প্রবেশ করল বর্ষা। হিমাচল প্রদেশেও নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু। এমনিতেই ২৫শে জুন বা তার কয়েকদিন পর আসে বর্ষা। এবার বর্ষার মৌসুম শুরু হয়েছে ২০ তারিখ থেকে। সেই তখন থেকেই প্রবল দাপট দেখাচ্ছে বৃষ্টি। জমা জলে ডুবে বা অন্য কয়েকটি ঘটনার জেরে বর্ষার শুরু থেকে গত ১৪ দিনে প্রাণ গিয়েছে ৬৯ জনের। ৬ জনের প্রাণ গেল বিলাসপুরে। চম্বায় প্রাণ গেল ৭ জনের। হামিরপুরে মৃতের সংখ্যা ১৩। কাংড়ায় প্রাণ গেল ৩ জনের। কিন্নুরে ৪ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি ১১০ জন আহত হয়েছেন। এখনও খোঁজ মিলছে না ৩৭ জনের। এই প্রাকৃতিক দুর্যোগে আক্রান্তদের জন্য আমাদের সহানুভূতি রইল। আশা করি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। বিজেপির রাজ্য সভাপতি বদলালো। জল্পনার কেন্দ্রে দিলীপ ঘোষ। ২১শে জুলাই পর্যন্ত সময় দিলেন প্রাক্তন সভাপতি। বিজেপির রাজ্য সভাপতি বদলালো, আর তখনও জল্পনার কেন্দ্রে রয়েছেন দিলীপ ঘোষ। সভাপতি বদলের পর সায়েন্স সিটির সভায় তাকে ডাকা হয়নি। আর এরই মধ্যে ২১ জুলাইয়ের আগে পর্যন্ত জল্পনার ডেট দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বৃহস্পতিবার সকালে ইকো পার্কে প্রাতভ্রমণের সময় দিলীপ বললেন, ২১ তারিখ পর্যন্ত জল্পনার ডেট দেওয়া আছে। তারিখ পে তারিখ কিছু একটা মার্কেটে থাকে। দিলীপ ঘোষ মার্কেটে আছে। কুণাল, অরূপ, দিলীপ। এর পাশাপাশি তৃণমূলের কুণাল ঘোষ ও মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে নিজের সম্পর্কের কথাও স্পষ্টভাবে জানিয়ে দিলেন তিনি। বললেন, আমার সঙ্গে কুণাল, অরূপের অনেক আগে থেকে পরিচয়, এখনও আছে, আগামী দিনেও থাকবে। দিলীপ ঘোষ ওরকমভাবে ভাবে না। কাল শত্রু ছিল, আজ বন্ধু হলো, আবার পরের দিন শত্রু হলো। দিলীপ ঘোষ ওইভাবে ভাবে না। যারা ওরকম করে তাদের সমস্যা আছে। দিলীপ ঘোষের এরকম কোনো সমস্যা নেই। দীঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক যাত্রার পর থেকেই জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠছে, তবে কি রাজনৈতিক অভিমুখ বদলাবে দিলীপ? দলের অন্দরে কোণঠাসা হয়েই কি তৃণমূল পরবর্তী গন্তব্য? সায়েন্স সিটির সভায় বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে স্বাগত জানানো হলো। তবে সেখানে প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। যদিও শ্রমিক জানিয়েছেন তিনি দিলীপকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন। তবে রাজ্য বিজেপির এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার অনুপস্থিতি সত্যিই চোখে পড়ার মতো। এই নিয়ে নতুন করে দলের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে। তবে বিজেপি ছাড়ার জল্পনা নিয়ে সমস্ত প্রশ্নই এড়িয়ে গেলেন দিলীপ। তবে হেয়ালি করতেও ছাড়লেন না। তিনি বললেন, আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। ভগবানের খাতায় লেখা আছে।
আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল। আমি নিজে থেকে আসিনি, পার্টি চেয়েছে, তাই আমি এসেছি। যদি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করতে হয় তাতেও সমস্যা নেই। জগন্নাথ মন্দিরে তার যাওয়া নিয়েও নানা ব্যাখ্যা ঘুরছে রাজনৈতিক মহলে। সেই নিয়ে দিলীপ বললেন, আমি কারও প্রতিনিধিত্ব করে যাইনি। আমি একজন সম্মানীয় নাগরিক হিসেবে গিয়েছি। ওটা সরকারি প্রকল্প, আমার ট্যাক্সের টাকা আছে। বহু লোক আমাকে ডাকে। ওয়াকিবহাল মহল বলছে আপাতত রাজ্য বিজেপিতে দিলীপকে নিয়ে কিছু হলেও অস্বস্তি রয়েছে। সামনেই তৃণমূলের শহীদ দিবস। সেই প্রেক্ষিতে দিলীপের ২১ তারিখ পর্যন্ত সময় মন্তব্য ঘিরে জল্পনার পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। সেই জল্পনা আদৌ বাস্তবের মাটি ছুঁয়ে ফেলে কি না সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। আপনার কি মনে হয় দিলীপ ঘোষের এই মন্তব্যগুলো তার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে কোনো ইঙ্গিত দিচ্ছে? ধূমপায়ী ও মদ্যপায়ীদের জন্য দুঃসংবাদ। শীঘ্রই বাড়তে পারে সিগারেট, তামাকজাত পণ্য ও মদের দাম। এমনকি দামি গাড়িও আরও দামি হতে পারে। আসলে জিএসটি কাঠামোয় বড়সড় রদবদল হতে পারে। সেটা হলেই বিপাকে পড়তে পারেন নেশাখোররা। আসলে জিএসটিতে কম্পেনসেশন সেসের মেয়াদ শেষ হতে চলেছে। এর বদলে হেলথ অ্যান্ড এনার্জি সেস আনার পরিকল্পনা কেন্দ্রের। একই সঙ্গে আনা হতে পারে ক্লিন এনার্জি সেস। হেলথ অ্যান্ড এনার্জি সেস মূলত বসানো হবে সিন গুডস, অর্থাৎ শরীরের জন্য ক্ষতিকর বলে যে পণ্যগুলিকে ধরা হয় সেই পণ্যগুলির উপর। সিন গুডস হিসাবে ধরা হয় মদ, সিগারেট ও তামাকজাত অন্য পণ্য যেমন খৈনি, গুটকা এসবের উপর। এই পণ্যগুলি এমনি জিএসটির ২৮% স্ল্যাবে পড়ে। তার উপর অতিরিক্ত সেস বসলে এক ধাক্কায় দাম অনেকটা বাড়তে পারে। এমনকি সিগারেটের দাম দ্বিগুণ পর্যন্ত হতে পারে। এর বাইরে দাম বাড়তে পারে দামি গাড়িরও। কেন্দ্র দামি গাড়ির উপর ক্লিন এনার্জি সেস বসাতে পারে। সেটা মূলত পরিবেশ রক্ষার লক্ষ্যে। আসলে কেন্দ্র সরকার চাইছে পুনর্নবীকরণযোগ্য শক্তির গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়াতে, যাতে দূষণ নিয়ন্ত্রণ করা যায়। তাই পেট্রোলজাত গাড়িতে অতিরিক্ত সেস বসানো হতে পারে। একসঙ্গে এই দুই সেস কার্যকর হয়ে গেলে তামাকজাত, মদ এবং বিলাসবহুল গাড়ির দাম একসঙ্গে বেড়ে যাবে। একদিকে যেমন সিন গুডসের দাম বাড়তে পারে, অন্যদিকে তেমনই প্রয়োজনীয় পণ্যের দাম কমতে পারে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রের দাবি, জিএসটি কাউন্সিলের আগামী বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলে এক লাফে দাম কমবে বহু কিছুরই, যার মধ্যে রয়েছে টুথপেস্ট, টুথ পাউডার, ছাতা, সেলাই মেশিন, প্রেসার কুকার, বাসনপত্র, ইলেকট্রিক ইস্ত্রি, স্বল্প ক্ষমতা সম্পন্ন ওয়াশিং মেশিন, বাইসাইকেল, ১,০০০ টাকার বেশি মূল্যের কাপড়, ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা মূল্যের জুতো, স্টেশনারি দ্রব্য, টিকা, সেরামিক টাইলস ইত্যাদি। সূত্রের দাবি, এর ফলে ৪০,০০০ কোটি থেকে ৫০,০০০ কোটি টাকার মতো বাড়তি চাপ বাড়বে সরকারের উপরে। সেটা অবশ্য পুষিয়ে যাবে ওই অতিরিক্ত সেসে। ফের স্বাভাবিক ছন্দে ফিরছে কসবা আইন কলেজ। সম্ভবত সোমবারই শুরু হবে পঠন পাঠন, বন্ধ থাকবে গার্ডরুম ও ইউনিয়ন রুম। আলিপুর আদালতে এমনই জানালো আইনজীবী। তবে ক্রাইম সিন যেমন ঘেরা রয়েছে তেমনই থাকবে। পুলিশও মোতায়েন থাকবে কলেজ চত্বরে। কলেজে ঢোকার ক্ষেত্রে পরিচয়পত্র বাধ্যতামূলক। ইতিমধ্যেই নাকি কলেজ খোলা নিয়ে গভর্নিং বডির সঙ্গে এক প্রস্থ কথা বলেছেন অধ্যক্ষ। আগামী সোমবারও গভর্নিং বডি বৈঠকে বসবে। শিক্ষা দপ্তরও ইতিমধ্যে একটি বৈঠক সেরেছে। এদিকে গণধর্ষণের তদন্তে শুক্রবার ভোর ৪টেও ৪ অভিযুক্তকে নিয়ে কলেজে গেল সিটের সদস্যরা। ঘণ্টা ৪ ধরে চলল পুনর্নির্মাণ। তারপর ধৃতদের নিয়ে লালবাজারে গেল তদন্তকারীরা। কলেজের ইউনিয়ন রুম, গার্ডরুমে 3D ম্যাপিং করা হলো। উল্লেখ্য, গত ২৭শে জুন শুক্রবার সকাল থেকে কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় শুরু হলো। নির্যাতিতা দাবি করল ২৫শে জুন বুধবার সন্ধ্যায় তাকে ডাকা হয়েছিল কলেজে। অভিযোগ, সেখানে গেলে তার উপর চড়াও হলো ৩ জন। গণধর্ষণ করা হলো বলে অভিযোগ। কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হলো বলে অভিযোগ। পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করল। লালবাজারের সূত্র জানালো, প্রথমে বিশেষ তদন্তকারী দল বা সিটের ৫ জন সদস্য কাজ শুরু করল। এদিন সিটের সদস্য সংখ্যা বাড়ানো হলো। এখন ৯ জন সিট সদস্য তদন্ত করছেন। নির্যাতিতা ছাত্রী ও ৩ অভিযুক্তর রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলি ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার রাতে কলেজে ছাত্রীর গণধর্ষণের যে ভিডিওগুলি তোলা হয়েছিল সেগুলি একটি সামাজিক মাধ্যমের বিশেষ গ্রুপে শেয়ার করা হয়েছিল বলে খবর এলো পুলিশের কাছে। পুলিশ সেই তথ্য যাচাই করছে। ওই গ্রুপে রয়েছে মনোজিৎ, জায়েব, প্রমিত
ও মনোজিতের খুব ঘনিষ্ঠ কয়েকজন। ওই গ্রুপের কেউ বাইরে ভিডিওগুলি ছড়িয়েছে কি না সেই তথ্য পুলিশ জানার চেষ্টা করছে। তথ্য যাচাইয়ের জন্য গ্রুপের অন্য সদস্যদের পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। পরীক্ষা করা হতে পারে তাদের মোবাইলও। অভিযুক্তদের কলেজে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ হল। ইউনিয়ন রুম, গার্ডরুম সহ কোথায় কি ঘটনা ঘটেছিল তার বিবরণ দিয়েছে অভিযুক্তরা। তদন্ত চলছে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। গোটা পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য আইন কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল গভর্নিং বডির সদস্যরা। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি দাবি করলেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক ছন্দে ফিরবে কসবা আইন কলেজ। সেই মতো পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আগামী সোমবার থেকে সম্ভবত শুরু হবে পঠন-পাঠন। সভাপতি হিসাবে সদ্য বঙ্গ বিজেপির দায়িত্ব নিলেন শ্রমিক ভট্টাচার্য। জানা গেল নতুন সভাপতি এই মাসের মধ্যেই টিম সাজিয়ে নেবেন। কমিটিতে থাকার জন্য শুরু হয়েছে ছোটাছুটি। খুব শীঘ্রই বঙ্গ বিজেপিতে হতে পারে রদবদল। একদিকে গোষ্ঠীকন্দল, অন্যদিকে দক্ষ সংগঠকের অভাব। এর ফলে গত নির্বাচনগুলিতে বাংলায় বিজেপি ভালো ফল করতে পারল না। এই পরিস্থিতিতে আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। এখন সেটাই পাখির চোখ বঙ্গ বিজেপির। সভাপতি পদে শ্রমিকের দায়িত্ব নেওয়ার পর প্রথম ভোট। গতবারের নির্বাচনের তুলনায় আসন্ন ভোটে ফল ভালো করাই লক্ষ্য তার। সে কারণে কমিটি সাজানোয় বিশেষ নজর দিচ্ছেন নতুন ক্যাপ্টেন। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী রাজ্য সভাপতি তার টিম সাজাবেন। সভাপতির পর বিজেপিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক। তাই সাধারণ সম্পাদক পদে বদল আসতে পারে। বিভিন্ন মোর্চা সভাপতি পদেও বদল হতে পারে। জানা গেল শ্রমিক তার কাজের সুবিধার জন্য ফিরিয়ে আনতে পারেন বেশ কয়েকজন পুরনো নেতাকে। শ্রমিক ভট্টাচার্য 4 দশকের বেশি সময় ধরে বিজেপির সঙ্গে যুক্ত আছেন। তাই পুরনো অনেকেই এবার বঙ্গ বিজেপির কমিটিতে ফিরে আসতে পারেন বলেই মনে করা হচ্ছে। কারণ পুরনোরা যে ব্রাত্য নয় তা সভাপতি পদে অভিষেক মঞ্চে স্পষ্ট জানালেন শ্রমিক। তিনি একথা বলার সাথে সাথেই অনুষ্ঠানস্থল হাততালিতে ফেটে পড়ল। নেতাকর্মীদের বার্তা দিয়ে একই সঙ্গে তিনি আরও বললেন, এখন যার হাতে পতাকা সেই বিজেপি, যে সক্রিয় সেই বিজেপি। আপনি পাড়ায় প্রাসঙ্গিক কিনা, মানুষ আপনাকে চেনে কিনা, মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা, সেটাই বড় প্রশ্ন। সুতরাং বঙ্গ বিজেপিতে আদি নব্যদ্বন্দ্ব যে ভয়ঙ্কর আকার নিয়েছে আর সেই ভেদাভেদ সরাতে যে প্রাণপণ চেষ্টায় আছেন নেতারা, তা শ্রমিকের বার্তাতেই স্পষ্ট। ব্যস্ত রাস্তায় প্রবীণ বাম নেতাকে বেধড়ক মারধর, তৃণমূল নেত্রী অধরা। ন্যায় বিচার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন আক্রান্ত অনিল দাস। ব্যস্ত রাস্তার উপরে প্রবীণ বাম নেতাকে বেধড়ক মারধর করলেন এলাকার তৃণমূল নেত্রী। বৃদ্ধের গায়ে রং ঢেলে দেওয়ার পাশাপাশি তাকে জুতোপেটাও করা হলো। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করল প্রত্যক্ষদর্শী অনেকেই। গত 30 জুন খড়গপুর শহরের এই ঘটনায় অভিযুক্ত নেত্রীর সমালোচনায় সরব হল তৃণমূলও। নেত্রীকে শোকজ করার পাশাপাশি শাসক দলের পক্ষ থেকে তাকে শোকজও করা হলো। পাশাপাশি খড়গপুর টাউন থানায় অভিযোগ জানালেন আক্রান্ত বাম নেতা অনিল দাসও। কিন্তু এই ঘটনার পরে ওই তৃণমূল নেত্রীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাকে গ্রেফতার করা হলো না। উল্টে প্রতিবাদী ওই বৃদ্ধের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন অভিযুক্ত নেত্রীর এক সঙ্গী। শেষ পর্যন্ত পুলিশ অভিযুক্ত নেত্রীকে গ্রেফতার না করায় এবার ন্যায় বিচার চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন খড়গপুরের ওই আক্রান্ত বৃদ্ধ অনিল দাস। পাশাপাশি ওই মহিলা নেত্রীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন তার স্ত্রীও। অনিল দাস নামে ওই বৃদ্ধ বললেন, প্রশাসনের মদত ছাড়া দিনে দুপুরে এই ধরনের ঘটনা ঘটানো যায় না। 45 বছরের বেশি রাজনীতি করছি। খড়গপুরে কোনো দিন কোনো রাজনৈতিক নেতাকে এভাবে হেনস্থা হতে দেখিনি। হাইকোর্টে আমি আবেদন করে বলেছি, সেদিন আমাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল। ওরা ভোজালি আনার কথা বলছিল, আমার টাকাও ছিনিয়ে নেওয়া হয়। আমি কোনো ক্রমে রঙের দোকানে ঢুকে পড়ে প্রাণ বাঁচাই। আশা করি হাইকোর্ট থেকে ন্যায় বিচার পাব। পুলিশের বিরুদ্ধে অভিযুক্ত তৃণমূল নেত্রীর হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন আক্রান্ত ওই বৃদ্ধ। বেবি কোলে এবং তার সঙ্গীদের তোলা অভিযোগও। কোচবিহার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি, চাঞ্চল্যকর মোড়, বিজেপি বিধায়কের ছোট ছেলে গ্রেপ্তার। কোচবিহার 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজুদেকে গুলি করার ঘটনায় চাঞ্চল্যকর মোড়। গ্রেপ্তার হল কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছোট ছেলে দীপঙ্কর রায়। সঙ্গে গাড়ির চালক উত্তম গুপ্তকেও গ্রেপ্তার করা হল। পাশাপাশি ঘটনায় বিজেপি বিধায়কের গাড়ি ব্যবহার করা হয়েছে এই সন্দেহে গাড়িটি বাজেয়াপ্ত করল পুলিশ।
বৃহস্পতিবার রাতে তৃণমূল নেতা রাজুকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিটি লাগল তার ডান কাঁধে। অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতী গুলি চালিয়েছে। তদন্তে নামল পুলিশ। প্রাথমিক তদন্তে এই ঘটনায় কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়ের ছেলেদের যুক্ত থাকার সম্ভাবনা উঠে এলো। বিধায়কের বড় ছেলেকে থানায় নিয়ে যাওয়া হলো। খোঁজ চলছিল ছোট ছেলে দীপঙ্করের। আজ শুক্রবার তাকে গ্রেপ্তার করা হলো। বৃহস্পতিবার রাতে ঝিনাইডাঙ্গা থেকে ফিরছিলেন তৃণমূল নেতা রাজু দে। অভিযোগ, সেই সময় একটি গাড়িতে করে এসে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি লাগল তার ডান কাঁধে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন রাজু। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তার। তৃণমূল দাবি করল এই হামলা চালিয়েছে বিজেপি, যদিও অভিযোগ অস্বীকার করল বিজেপি। স্থানীয় বিজেপি নেতাদের কথায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা। এর সঙ্গে বিজেপির কোনো নেতাকর্মীর কোনো যোগ নেই। তবে তদন্তে নেমে ঘটনাস্থল ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছোট ছেলে ও গাড়ির চালককে গ্রেপ্তার করল পুলিশ।